আপনি কি জানেন পতিতাবৃত্তি কেবল ব্যক্তিগত বা পুরনো কোনো ইতিহাস নয়, এটি মানুষের সভ্যতার এক অদৃশ্য, গভীর এবং ভয়াবহ প্রবণতা। আজ থেকে হাজার বছর আগে মেসোপটেমিয়ার মন্দিরে শুরু হয়েছিল, যেখানে নারীদের শরীরকে পণ্য হিসাবে ধরা হতো। পরে গ্রিস ও রোমে রাষ্ট্রই ব্রথেল চালু করেছিল, আইন ও করের মাধ্যমে এটিকে বৈধতা দিয়েছিল। মধ্যযুগে চার্চ এটিকে পাপ বললেও বাস্তব চাহিদা ও শহরের সৈন্য, নাবিক, শ্রমিকদের জন্য গোপনে চলতে থাকে। আর আজ ডিজিটাল যুগে এসে একই প্রবণতা ঘরে বসে অনলি ফ্যান্স, ক্যাম্পসাইট এবং পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে বৈশ্বিক আকার নিয়েছে। এটি শুধু শরীর বিক্রির গল্প নয়, এটি অর্থনীতি, প্রযুক্তি, সামাজিক চাপ এবং নারীর জীবনের বাস্তবতার গল্প। আমরা দেখব কেন মানুষ বাধ্য হচ্ছে, কোন দেশ সবচেয়ে বেশি আক্রান্ত, আর কিভাবে প্রযুক্তি এই সমস্যাকে আরও ভয়াবহ করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা জানতে পারব কিভাবে সমাজ ও আমরা একসাথে প্রতিকার আনতে পারি। তাই চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, আর এই ইতিহাস, সত্য এবং বাস্তবতার ভেতরে আমার সঙ্গে থাকুন। প্রথমে খুব সহজ করে বোঝা দরকার, পতিতাবৃত্তি কি? পতিতাবৃত্তি মানে হল যখন কেউ অর্থ, উপহার, নিরাপত্তা বা অন্য কোনো সুবিধার বিনিময়ে নিজের শরীর বা যৌনতা বিক্রি করে। আজ আমরা এটাকে বলি সেক্স ওয়ার্ক বা কমার্শিয়াল সেক্স, কিন্তু ইতিহাসে এটা কখনোই শুধু শরীর বিক্রি ছিল না। এটা ছিল দাস প্রথার অংশ, যুদ্ধের ফল, পুরুষ শাসিত সমাজের চাহিদা আর দরিদ্র নারীদের বেঁচে থাকার শেষ রাস্তা। তাই যখন আমরা বলি পতিতাবৃত্তির ইতিহাস, তখন আমরা আসলে বলছি মানুষ কিভাবে যুগে যুগে দুর্বল মানুষের শরীরকে পণ্যে পরিণত করেছে। এখন প্রশ্ন দাঁড়ায়, এই ব্যবস্থা প্রথম তৈরি হলো কখন? কোন সভ্যতা এটা শুরু করলো? এবং কেন প্রায় সব সভ্যতাতেই এই একই জিনিস আবার ফিরে আসে? এই প্রশ্নগুলোর উত্তরেই আমরা যাব পরের অংশে, প্রাচীন সভ্যতার ভেতরে। এখন চলুন আমরা ইতিহাসের একদম শুরুতে ফিরে যাই। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন মানুষ প্রথম শহর বানাতে শুরু করল, রাষ্ট্র, আইন আর মন্দির গড়ে উঠল, ঠিক তখনই পতিতাবৃত্তিরও প্রথম সংগঠিত রূপ দেখা যায়। সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া যায় মেসোপটেমিয়া সভ্যতায়, আজকের ইরাক অঞ্চলে। সেখানে খ্রিস্টপূর্ব প্রায় ১৭৫০ সালের হাম্মুরাবি কোড নামে এক আইনে পতিতাদের অধিকার, কর এবং উত্তরাধিকার পর্যন্ত লেখা ছিল। মন্দির ও পবিত্র যৌনতা, এই যুগে একটা অদ্ভুত ধারণা ছিল। কিছু নারীকে মন্দিরে উৎসর্গ করা হতো, তাদের বলা হতো দেবতার স্ত্রী। বিশ্বাস ছিল এই নারীদের সাথে যৌন সম্পর্ক করলে দেবতারা খুশি হবেন এবং শহরে ফসল, বৃষ্টি ও সমৃদ্ধি আসবে। ইতিহাসে একে বলা হয় সিক্রেট প্রস্টিটিউশন, অর্থাৎ ধর্মের নামেও নারীর শরীর ব্যবহার করা হতো। এখন আসি আরেকটা মূল জায়গায়, দাস প্রথা। প্রাচীন যুগে যুদ্ধের পর নারী বন্দীদের দাসী বানানো হতো। এই দাসী নারীদের কোনো অধিকার ছিল না, তাদের মালিকের যৌন চাহিদা মেটাতে হতো, অতিথিদের জন্য ব্যবহার করা হতো, কখনো বিক্রি করে দেওয়া হতো ব্রথেলে। এখান থেকেই জন্ম নেয় বাণিজ্যিক যৌনতা। এখন চলুন আমরা মেসোপটেমিয়া পেরিয়ে আরেক ধাপ সামনে যাই, প্রাচীন গ্রিস ও রোমে। এখানেই পতিতাবৃত্তি প্রথমবার পুরোপুরি রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন পেশা হয়ে ওঠে। গ্রিস রাষ্ট্র নিজেই ব্রথেল চালাত। খ্রিস্টপূর্ব প্রায় ৬ষ্ঠ শতকে এথেন্স শহরে এক ব্যক্তি ছিলেন, সোলন। তিনি ছিলেন আইন প্রণেতা। এই সোলনই প্রথম রাষ্ট্রীয় ব্রথেল চালু করেন। তার যুক্তি ছিল খুব পরিষ্কার, সব পুরুষের যৌন চাহিদা আছে, সবাই বিয়ে করতে পারে না, তাই সস্তা ও নিয়ন্ত্রিত ব্যবস্থা দরকার। ফলে রাষ্ট্র নিজেই দাসী মেয়েদের দিয়ে ব্রথেল চালাত। এখান থেকে যা আয় হতো সেটা যেহেতু সরাসরি সরকারের কোষাগারে, অর্থাৎ পতিতাবৃত্তি তখন শুধু সামাজিক বাস্তবতা না, সরকারি রাজস্বের উৎসও ছিল। গ্রিসে পতিতাদের ৩টি স্তর। ১. দাসী পতিতা বা পর্নায়। এরা ছিল যুদ্ধবন্দী, কেনা দাসী, জোর করে আনা মেয়ে। তারা কাজ করত রাষ্ট্রীয় ব্রথেলে, ব্যক্তিগত ব্রথেলে। তাদের কোনো অধিকার ছিল না, সব আয় যেত মালিকের পকেটে। ২. সাধারণ পতিতা। এরা কিছুটা স্বাধীন ছিল, তারা নিজের ঘর ভাড়া নিত, নিজের গ্রাহক বাঁচত, আয়ের একটা অংশ রাখত, কিন্তু সামাজিক মর্যাদা ছিল না। ৩. হেতাইরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানেই গল্পটা গভীর হয়। হেতাইরা ছিল শিক্ষিত নারী, সঙ্গীত, কবিতা, দর্শন জানত, রাজনীতিবিদ ও দার্শনিকদের সঙ্গ দিত। তারা শুধু শরীর বিক্রি করত না, তারা বিক্রি করত সঙ্গ, কথা আর বুদ্ধিমত্তা। অনেক হেতাইরা প্রচণ্ড ধনী হয়ে যায়, প্রভাবশালী পুরুষদের ওপর প্রভাব ফেলত, কিন্তু তবুও তারা আইনের চোখে সম্মানিত নারী ছিল না। এখন আসি রোমে।
রোমান সাম্রাজ্যে পতিতাবৃত্তি ছিল পুরোপুরি বৈধ, কিন্তু একটা শর্ত ছিল। প্রত্যেক পতিতাকে সরকারি অফিসে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হতো। রেজিস্ট্রেশন করলে সে আইনি সুরক্ষা পেত, কর দিতে হতো, আলাদা পোশাক পরতে হতো, যাতে সবাই চিনতে পারে এই নারী পতিতা। রোমান ব্রোথেল, রোমে ব্রোথেলকে বলা হতো লুপানার। এগুলো ছিল সেনা ছাউনির পাশে, বাজারের পাশে, বন্দর এলাকায়, কারণ এখানেই ছিল সৈন্য, নাবিক, শ্রমিক, যারা পরিবার থেকে দূরে থাকত। কেন গ্রিস ও রোমে এটা এত শক্তভাবে গড়ে উঠল? কারণ এখানে 4টে জিনিস একসাথে মিলেছিল। 1, বিশাল সাম্রাজ্য, বিশাল সেনাবাহিনী, লক্ষ লক্ষ সৈন্য, বছরের পর বছর ঘর ছাড়া থাকত। তাদের জন্য রাষ্ট্র নিজেই যৌন সেবা ব্যবস্থা করত। 2, দাস প্রথা ছিল অর্থনীতির অংশ। দাস মানেই ছিল সম্পত্তি, যৌন দাসী মানেই ছিল লাভের মেশিন। 3, পুরুষ নাগরিকের যৌন স্বাধীনতা ছিল। গ্রিস ও রোমে বিবাহিত পুরুষের পতিতার কাছে যাওয়া নৈতিক অপরাধ মনে করা হতো না। 4, রাষ্ট্রের আর্থিক লাভ ছিল। কর, লাইসেন্স ফি, ব্রোথেল আয়, সরকারের সরাসরি লাভ হতো, তাই কেউ এটা বন্ধ করতে চায়নি। গ্রিস ও রোমের পরের অধ্যায় হল মধ্যযুগ। ইউরোপে তখন চার্চের প্রভাব সর্বত্র। চার্চ বলতো যৌনতা বিবাহের বাইরে পাপ, তাই পতিতাবৃত্তি পাপ, কিন্তু বাস্তবতা আলাদা ছিল। শহরে পুরুষ সৈন্য, নাবিক, শ্রমিকের সংখ্যা অনেক। চার্চও জানত পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তাই তারা অনেক সময় এটিকে গোপন অনুমোদিত রাখত। ফলে শহরে গোপন ব্রোথেল চালু থাকত। মধ্যযুগে শহরে পতিতাবৃত্তি ছিল অফিসিয়ালি নিষিদ্ধ, কিন্তু বাস্তবে চলছিল। অনেক শহরে করের মাধ্যমে রাষ্ট্র লভ্যাংশ পেত। ধনী ব্যবসায়ী বা রাজনৈতিক নেতা সহজেই এটা ব্যবহার করত। ফলাফল, সামাজিক দ্বন্দ্ব, পাপের নাম, বাস্তব চাহিদা। শহরের নির্দিষ্ট এলাকা, বিশেষ গোপন কোণ। ব্রোথেলগুলো এমন স্থানে ছিল যাতে সাধারণ মানুষ না দেখত। অনেক নারীর জন্য বিকল্প ছিল না, তারা বাধ্য হয়ে কাজ করত। ফলে পতিতাবৃত্তি বৃদ্ধি পেলেও এটা সমাজের নৈতিক দৃষ্টিতে লুকানো রূপ নিল। মধ্যযুগে চার্চ যতই নিষেধ করুক না কেন, পতিতাবৃত্তি থামল না, বরং এটি গোপন কিন্তু শক্তিশালী ও সামাজিকভাবে টিকে থাকা এক ব্যবস্থা হয়ে উঠল। এবার প্রশ্ন দাঁড়ায়, আধুনিক যুগে এসে এই প্রবণতা কিভাবে ডিজিটাল ও বৈশ্বিক রূপ নিল? আজও অনেক নারী বাধ্য হয় এই পথে নামতে। দারিদ্র্য, পরিবার থেকে বিতাড়ন, ঋণ এবং চাকরির অভাব, এই বাস্তব কারণগুলো অনেক নারীকে অনলিফ্যান্স, ক্যাম্পসাইট বা অনলাইন পর্নে প্রবেশ করতে বাধ্য করে। অনেকে স্বাধীনভাবে শুরু করলেও অর্থের চাপে বা সামাজিক চাপের কারণে তারা দীর্ঘমেয়াদে এই ব্যবসার লুপে আটকে যায়। এই ব্যবসায় নামার কারণে নারী প্রায়ই মানসিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতা এবং নিরাপত্তা হুমকির মুখোমুখি হয়। অনেক ক্ষেত্রে পরিবার বা বন্ধুদের সমর্থন নেই। সামাজিক ভ্রান্ত ধারণা এবং দৃষ্টিভঙ্গি তাদের জীবনকে আরও জটিল করে তোলে। অন্যদিকে অনেক নারী এটিকে জীবিকার উপায় হিসেবেও দেখছে। সাবস্ক্রিপশন, লাইভ ক্যাম, ডোনেশন, এইসব থেকে কিছু অর্থ আয় হয়। অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া যায়, কিন্তু বিপদও কম নয়। অনলাইনে একবার কন্টেন্ট চলে গেলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পতিতাবৃত্তি বা ডিজিটাল সেক্স ওয়ার্কের সমস্যা শুধু নিষেধাজ্ঞা বা ক্রিমিনালাইজেশন দিয়ে সমাধান হয় না। সমাধান হতে পারে শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি, নারীর জন্য বৈকল্পিক জীবিকা তৈরি করা। এটি শুধুই ব্যক্তিগত সমস্যার বিষয় নয়, এটি সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যা। এখন আমাদের দায়িত্ব হল সমাজে সচেতনতা সৃষ্টি করা, বিকল্প জীবিকা ও সুরক্ষা নিশ্চিত করা এবং নারীর মর্যাদা ফিরিয়ে দেওয়া। প্রতি দর্শককে মনে রাখতে হবে, এই সমস্যার সমাধান আমরা সবাই মিলে করতে পারি। যদি আপনি জানতে চান কিভাবে আমরা এই প্রবণতা কমাতে পারি, কিভাবে নারীর জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাখা যায়, তবে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।